একজন রোগীর রিপোর্ট দেখতে দেখতে হাসপাতালে করিডোর ধরে হেঁটে যাচ্ছেন সামিয়া। তিনি এই হাসপাতালের গাইনোকোলজির সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত। দেশের অন্যতম বিখ্যাত প্রাইভেট হাসপাতাল এটি। ঢাকা মেডিকেল কলেজ থেকে সমস্ত পড়াশোনা শেষ করে তিনি পরবর্তীতে এখানে যুক্ত হয়েছিলেন। আজ কতগুলো বছর পেরিয়ে গেল হিসেব নেই তার, অথচ কাজের প্রতি ডেডিকেশন যেন আজও ঠিক প্রথম দিনের মতোই। তিনি একজন ডাক্তার মহলে তিনি বিশেষ সমাদৃত এবং রোগীদের মাঝে বেশ জনপ্রিয় বটে। আজ কোনো অপারেশন নেই তার, এমার্জেন্সি না হলে বিশেষ কোনো চাপ পড়ার কথা না, তবুও তিনি বাড়ি থেকে হাসপাতালে চলে এসেছেন, কারণ বাড়িতে আহমদ আছেন। ওই লোকটার আশেপাশে থাকার ধৈর্য তার ফুরিয়েছে বহু আগে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে নিজের অফিস চেম্বারের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় পেছন থেকে একটি উৎফুল্ল ডাক ভেসে এলাম। ম্যাম। সামিয়া থমকালেন। পেছনে ঘুরে তাকাতেই দেখলেন এক যুবক, দণ্ডায়মান ফর্মাল শার্ট এবং প্যান্টের উপরে সাদা অ্যাপ্রনে জড়ানো, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, শ্যামলা চেহারায়, বাবরি গাছ গোছের চুল, গালে খয়েরি রঙা তিলের মতন। ইংরেজিতে ওগুলোকে ফেকলেস বলে। চোখের গোল ফ্রেমের রিমলেস চশমা, ঠোঁটে চড়া হাসি। একে চেনা চেনা লাগছে, কিন্তু হাসপাতালে আগে কোথাও দেখেছে কিনা বলে তো মনে পড়ছে না। আইডি ব্যাজ ঝুলছে তার শার্টের বুক পকেটে। মেডিকেল অফিসার আদিত্য দেবনাথ। পুরাতন ডক্টররা এতটা ফিটফাট হয়ে চলেন না। এত উত্তেজনা এবং নিয়মকানুন রক্ষা নতুন, শুধু নতুনদের মাঝে দেখা যায়। আদিত্য নামটাও চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক কোথায় দেখেছেন মনে পড়ল না সামিয়ার। ততক্ষণে মেডিকেল অফিসার আদিত্য নামক যুবকটি এগিয়ে এসে কোনো কথাবার্তা ছাড়াই নুয়ে তার পা ধরে নমস্কার করতে শুরু করলো। সামিয়া ভ্যাবাচাকে খেয়ে গেলেন। নতুনদের অনেকেই এমন করে, বিশেষ করে ইন্টার্নশিপ করা ছেলে মেয়েগুলো। থাক বাবা, বেঁচে থাকো তুমি। আমি আদিত্য, চিনতে পারেননি ম্যাম? উঠে দাঁড়ালো আদিত্য, তার হাসিটা আগের মতোই ছকছকে। সামিয়াকে খানিক ভ্রু কুচকে তাকাতে দেখে সে বলল, মৌসুমী দেবনাথের ছেলে। ওহ। সামিয়ার চেহারা বিরাট প্রফুল্লতা ফুটল। মৌসুমী দেবনাথ তার বেশ কয়েক বছর আগেকার একজন রোগী, মূলত জ্বরের সমস্যা নিয়ে এসেছিলেন। এরপর থেকে যে কয়েক বছর বেঁচে ছিলেন, সামিয়া তার চিকিৎসা করেছেন। শেষমেশ অবশ্য মৌসুমীকে বাঁচানো যায়নি, জরায়ুতে ক্যান্সার ধরা পড়েছিল। চিকিৎসায় সামিয়া অনেকটা সাহায্য করেছিলেন। আদিত্য তখন ঢাকা মেডিকেলের শিক্ষার্থী ছিল। দুনিয়ায় মা একমাত্র মা ছাড়া তার কেউই ছিলই না। সামিয়া দেখেছেন বছরের পর বছর ধরে কিভাবে সংগ্রাম হয়েছিল এই ছোট্ট পরিবারটি আদিত্যর সঙ্গে। পরবর্তীতে আর দেখা হয়নি সামিয়ার। শেষবার মৌসুমীর মৃতদেহ হস্তান্তর সময় দেখেছিল ছেলেটিকে, দুই হাত ভরে দোয়া করেছিল ছেলেটা অনেক বড় ডাক্তার হবে। আজ সেটা তার সামনে বর্তমান। সামিয়া খানিক গর্ববোধ করলেন। আদিত্যকে নতুন করে দেখলেন। সে তখন ছেলেটাকে দেখতে বাচ্চা মতন মনে হতো, মায়ের আঁচল ধরে বসে থাকতো। ওই একটা জীবন রক্ষার জন্য কত না প্রার্থনা না করেছে সে, কিন্তু জন্ম আর মৃত্যু তো জগতের নিশ্চিত সত্য। সেই সত্যের সঙ্গে লড়াই করার সাধ্যকার। বর্তমান আদিত্যকে দেখতে একজন সুপুরুষ মনে হচ্ছে, বয়সটাও সাইবানের কাছাকাছি। তাই সামিয়া আরও বেশি মায়া অনুভূত হলো। হাসপাতালে নিজস্ব ক্যান্টিনের ব্যবস্থা আছে ডাক্তার এবং কর্মীদের জন্য। সেখানেই গেলেন সামিয়া আদিত্যকে নিয়ে। দুজনেই কফি নিয়ে একটি টেবিলে বসে আলাপ করলেন। সামিয়া শুনলেন কিভাবে মৌসুমীর চলে যাওয়ার পর কত সংগ্রাম করে আজকে এই জায়গায় পৌঁছেছে আদিত্য। সে চাইলেই বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে চাকরির চেষ্টা করতে পারত, কিন্তু সামিয়ার প্রতি একটা আলাদা শ্রদ্ধাবোধ এবং অনুরাগ আছে তার, তাই এখানেই আবেদন করেছিল। অসাধারণ ফলাফল এবং ইন্টারভিউর বেশ ভালো করায় তাকে মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে তার দ্বিতীয় দিন। গতকাল সামিয়াকে খুঁজেছিল সে, কিন্তু সামিয়া বিশেষ অন্য একটি কাজে হাসপাতালে গিয়েছিলেন বিধায় সাক্ষাৎ হয়নি তার। ম্যাম, আপনি আমার আইডল। সত্যি বলতে আপনার সহযোগিতা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার মাও আপনার মাঝে একজন ডাক্তার নয়, বরং যেন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। তার অন্তিম সময়টাকে মধুর করার জন্য আপনার কাছে যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন, কম হয়ে যাবে। সামিয়া মুচকি হাসলেন, হাত বাড়িয়ে আদিত্যর কাঁধ চাপড়ে দিয়ে বললেন, হয়েছে ছেলে, আর বলতে হবে না। তোমাকে এখানে দেখে আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। প্রার্থনা করছি তুমি আরও অভিজ্ঞ হও, আরও ভালো জায়গায় পৌঁছাও।
কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি তো আছি এখানে। থ্যাংক ইউ ম্যাম। আদিত্য খানিকটা লজ্জাবোধ করে হাসল। ছেলেটার মুখটা নিঃশব্দে কিছুক্ষণ দেখলেন সামিয়া, অতঃপর শুধালেন, তারপর বলো, ব্যক্তিগত জীবনে কেমন আছো? কোনো সমস্যা নেই এখন, এই আশায় রাখছি। মাথা নাড়ল আদিত্য। না ম্যাম, সৃষ্টিকর্তার আশীর্বাদে আর কোনো সমস্যা নেই। হাসপাতালের কাছাকাছি যে কোয়ার্টার আছে ওখানেই বাসা ভাড়া নিয়েছি। 10 মিনিটের পথ। আসি যাই, একলা মানুষ, দিন চলে যায়। সামিয়া ফ্রু তোলেন। এখনো এই কলা, জীবনে সেটেল হওয়ার চিন্তা তো এবার করাই যায়। আফটার অল মানুষ সামাজিক প্রাণী। মাথার চুলকে আদিত্য মৃদু হাসি নিয়ে জানালো। সেটা তো ঠিক, কিন্তু অনাথকে কেই বা মেয়ে দেবে? হুট করে সামিয়া ধমকালেন। এক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে রইলেন। তার মাথায় কিছু একটা একেবারেই হঠাৎ করে উদয় হয়েছে। কেন? তুমি আজকালকার ছেলে, মনের মানুষ নেই? বন্ধুসুলভ প্রশ্নে ছুড়ে দিলেন সামিয়া। তার নিশ্চিত হওয়া দরকার, তাতে শ্যামলা গালে লালিমার ছাপ পড়ল আদিত্যর। ম্যাম, কী যে বলেন! আমার যে জীবন, পড়াশোনা, চাকরি, ঘর সামলে যে কয়েক ঘন্টা ঘুমানোর সময় পাই, সেটাই তো ভগবানের দয়া। তা ঠিক। সামিয়া তড়ি করি হাত ঘুরিয়ে দেখলেন, তারপর উঠে দাঁড়ালেন। ওহ, আমার একজন রোগীকে দেখতে হবে এখন। কিছু মনে করো না, সামনে তোমার সাথে আরও কথা হবে। নাম্বারটা দিও তোমার। ফোন বাড়িয়ে দিলেন সামিয়া। আদিত্য তৎক্ষণাৎ সেটা নিয়ে নিজের নাম্বারটা সেভ করে দিল। পরে দেখা হচ্ছে তাহলে, ভালো ছেলে। ম্যাম। লজ্জা পেল আদিত্য, তাতে তার পিঠ চাপড়ে মুচকি হেসে সামিয়া চলে এলেন। আদিত্য দাঁড়িয়ে থাকলো না, সে নিজের কাছে গেল। করিডোরে ধরে পুনরায় অফিসে চেম্বারে ফিরে যেতে যেতে ফোনে সেভ করা নাম্বারটা দেখলেন সামিয়া। হয়তো সুগন্ধার করা নাম্বারটা দেখলেন সামিয়া, হয়তো সুগন্ধার বাবাকে দেওয়া কথাটা রাখার সুযোগ অবশেষে হয়েছে তার। পার্টি চলছে আপন গতিতে, মিউজিকের বিচ এবং খোলা বাতাসের উন্মাদনায় দোল উঠেছে মনে মনে। হেলে দুলে আনন্দে উদযাপন করছে সকলে। একপাশে একটা সোফায় বসে হুইস্কির গ্লাস হাতে চারিপাশে নীরবে পর্যবেক্ষণ করছে অরণ্য। গ্লাসের ভেতরে বরফের টুকরোগুলো ঘোরাতে ঘোরাতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ছোচে ছেঁকিয়ে। সেই স্বাদ নিতে নিতে স্টেজের দিকে নিগুড় নয়নে চেয়ে আছে সে। সেখানে বিট বক্সের পেছনে লাফিয়ে চলা ছেলেটার উপর থেকে নজর সরছেই না তার। সাইবান জ্যাকেট খুলে ফেলেছে, তাতে নিচে হাফ হাতা টি শার্ট বেরিয়ে এসেছে, যার দরুন শক্তিশালী মাংসপেশির গঠন স্পষ্টই চোখে লাগছে। হালকা ঘেমে উঠেছে ছেলেটা, তাতে উজ্জ্বল ত্বক কেমন যেন চিকচিক করছে। সাদা ওড়নাটা এখনো গলায় ঝুলছে। সুদর্শন বেপরা দুঃসাহসী পাকড়াচ্ছে। মনে মনে ভাবলো অরণ্য। দুর্বোধ্য একটি হাসি ফুটলো তার ছোটে। এই খেলাটা জমি ক্ষীর হবে বলেই মনে হচ্ছে। হুইস্কির গ্লাস রেখে দিয়ে 2 আঙুল তুলে পাশের একজনকে ইশারা করলো সে। লোকটা এগিয়ে আসতে তার কানে কানে কোনো কিছু নির্দেশন দিল অরণ্য। পরক্ষণেই লোকটি ভিড়ে উধাও হয়ে গেল। ফিরে এলো একটি মাইক্রোফোন নিয়ে। অরণ্যর হাতে দিতেই সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, পায়ে পায়ে এগিয়ে গেল সামনে। অতিথি সকলে বসকে লক্ষ্য করে মুহূর্তে সরে জায়গা দিল। অরণ্য কণ্ঠ পরিষ্কার করে মাইক্রোফোনে বলে উঠল, হ্যালো। বসের কণ্ঠস্বর সাউন্ড সিস্টেমে প্রতিধ্বনি হতে নাচ এবং উদযাপনে ব্যস্ত থাকা সকলেই জমে গেল। মুহূর্তেই ভদ্র বেশে দাঁড়িয়ে গেল চারিপাশে। স্টেজের উপরে থাকা সাইবান বাটন টেনে ভলিউম কমিয়ে দিল, কান থেকে নামিয়ে রাখলো হেডফোন। সুচারু নজরে সামনের দিকে তাকালো। অরণ্যর শকুনে চোখ জোড়া বরাবর তার দিকে আবদ্ধ। মুচকি হাসলো সে, অমায়িক এক হাসি। আজকের এই মনোমুগ্ধকর আয়োজনের জন্য আমি আমার প্রত্যেক কর্মচারীকে মন থেকে ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য এত বিশাল একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন, আমার অনুভূতি ব্যক্ত করাটা দুষ্কর। আশেপাশে উৎসাহ এবং হাততালির ঝড় উঠল। বসকে কেই না খুশি করতে চায়। অরণ্যের হাসিটা ক্রমশ বিস্তৃত হলো। সে স্টেজের দিকে তাকিয়ে বলল, মিস্টার চৌধুরী, রাকিন, রবি, লাইলা, আপনাদের সবাইকে ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দরভাবে করার জন্য। আপনারা সবাই আমার জন্য এত কিছু করেছেন, তাই আমারও উচিত নয় কি আপনাদের উদ্দেশ্যে কিছু করা? বলুন, কি চান আপনারা? চারিপাশে গুঞ্জন উঠে গেল। না না বস, এই উদযাপনে আপনি সামিল হয়েছেন তাতে আমরা খুশি। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জন্য অনেক বড় পাওয়া। কোম্পানির সাফল্য আমাদের সাফল্য,
হ্যাঁ। সকলেই তোষামতকে ব্যস্ত হয়ে পড়ল। অরণ্য বিনোদনমূলক দৃষ্টি নিয়ে সবটাই দেখল। অতঃপর ভিড়ের মাঝখান থেকে হঠাৎ একজন হাত তুলে বলে উঠল, বস বস, আপনার গলায় একটা গান শুনতে চাই। কথাটি কে বলেছে দেখা গেল না। এর আগেই একযোগে বাকিরা বলে উঠল, আপনার গলায় গান। আমাদের উপহার। সবাই একযোগে হাততালি দিয়ে উঠল, যেন মহা বিখ্যাত কোনো গায়ককে উদ্দীপনায় যোগানো হচ্ছে। বসের মন ভোলানোর জন্য মানুষ কত কিছুই না করে। বাঁকা হাসলো অরণ্য। চারিপাশের উন্মত্ত উত্তেজনা থামাতে একটি হাত তুলে বলল, ওকে ওকে ফাইন, একটা গান তো, গাইতে সমস্যা কোথায়? সিং সিং। অবশ্যই, তবে আমার সঙ্গে আমাদের ডিজে সঙ্গ করলে ব্যাপারটা জম্পেশ হয়। বলুন। এক মুহূর্তের জন্য পিনপত নীরবতা নেমে এলো চারিদিকে। কেউ কোনো টু শব্দটিও করলো না। স্টেজের উপর থেকে নির্লিপ্ত চেয়ে রইল সাইবান। অরণ্য হাসি মুখে তাকালো তার মুখপানে। আফটার অল, আমি শুনেছি আমাদের ভেরি মাচ ট্যালেন্টেড ডিজে গানও কম্পোজ করেন। ওনার গায়কি অসাধারণ ধরে নিচ্ছি। সঙ্গত করতে ক্ষতি কি? ডিজে আলাদিন। অরণ্যর কথা তালে সবাই অদ্ভুতের এক উল্লাসে ফেঁচে পড়ল। দৃষ্টি শুরু হয়ে এলো সাইবানের। অরণ্য ঠিক কি করতে চাইছে তার বোধগম্য হলো না। তবে এমন ওপেন চ্যালেঞ্জে পিছপা হওয়ার বান্দা তো সে নয়। মৃদু হাসলো সে। তাই প্যানেলে হাত বাড়িয়ে সাউন্ডটা ঠিকঠাক করতে করতে সে পড়ল। লাভ বই ক্ষতির কিছু তো দেখছি না। জায়গাটা কোনো স্টেডিয়াম নয়, তবুও বাকিদের তীব্র উল্লাস ধ্বনিতে অনুভূত হলো যেন স্টেডিয়ামের হাজার হাজার দর্শকের মাঝে পারফর্ম করতে যাচ্ছে কোনো বিখ্যাত শিল্পী। তৎক্ষণাৎ হাতে উঠে এলো মোবাইল ফোন। কোনো কর্মচারী নেই। নিজেদের বসের গান গাওয়ার মুহূর্তটা একবার সন্তুষ্ট হবে না এমন সুযোগ কেউ ছাড়ে। ফ্ল্যাশ জ্বলে উঠল তারার মতন। ছোট্ট একটা কনসার্ট হলো বলেই মনে হলো জায়গাটাকে। অরণ্য ঠোঁটের সামনে মাইক্রোফোন ধরল। তার খড়খড়ে এবং খানিকটা বেসুরে কণ্ঠস্বরে প্রতিধ্বনি হলো, একলা পাইয়াছি হেথা পহলাইয়া যাবে কোথা। গানের সুর ধরতে ধরতে স্টেজে জমে গেল সাইবান। ঝট করে ফিরে তাকালো, তার চেহারায় প্রথমবারের মতন বিস্ময় ফুটলো। অরণ্য তাতে বিরাট এক হাসি উপহার দিল। তার গায়কী মোটামুটি, কিন্তু গুরুগম্ভীর কণ্ঠটা সাউন্ড বক্সে হালকা সুরের মিশলে এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছে যে মঞ্চের মতন লাগছে অশুভ মঞ্চ। আশেপাশের সকলে এতক্ষণ যাবৎ চিৎকারই করছিল, তাল দিচ্ছিল, তবে সবাই এখন মন্ত্রমুগ্ধ। চ্যাপ চ্যাপ করে চেয়ে আছে দৃশ্যপটে। অরণ্য ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যেতে যেতে গাইতে থাকলো, চৌদিকে ঘিরিয়ারে রাখবো সব সখী গণে। তেজি হয়ে উঠল অরণ্য কণ্ঠস্বরটা। যেন কোনো গান গাইছে না সে, সরাসরি কথা বলছে সাইবানের সঙ্গে। বরফের ন্যায় চেয়ে রইল সাইবান। অরণ্যের কণ্ঠ তার কানে গোত্তা খেলো বারংবার। আজ পাশা খেলবো রে শ্যাম। ঠোঁটে অমায়িক হাসির ক্রমশ অদ্ভুত হয়ে উঠল অরণ্যের। তার ছন্দ, সুর এবং ব্যাখ্যাতীত উপস্থাপনা যেন প্রত্যেকের আত্মা নিংড়ে দিয়েছে। এর মোকাবেলা করার সাধ্য বোধ হয় একজনেরই। নিজের বরফ সত্তা ত্যাগ করে মাইক্রোফোন হাতে স্টেজ থেকে নেমে এলো সাইবান। তার চেহারাটা আর আগের মতন শান্ত নির্লিপ্ত নেই, তাতে ফুটে উঠেছে অজানা এক প্রলয়ঙ্করী ঘূর্ণিপাক। গলায় ঝোলানো সাদা ওড়নাটা ভালো মতন পেঁচিয়ে কাঁধের একপাশে তুলে দিয়ে হেলে দুলে হেঁটে আসতে আসতে সাইবান অরণ্যর বিপরীতে গেয়ে উঠল, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে। অরণ্যর কণ্ঠের তুলনায় সাইবানের কণ্ঠস্বর একেবারে আলাদা, অস্বাভাবিক রকমের আলাদা। সুরেলা, গুরুগম্ভীর এবং অব্যক্ত অনুভূতিতে পূর্ণ। হঠাৎ করেই শুনলে গায়ে কাটা দিয়ে উঠতে পারে, মনে হবে যেন কোনো অশরীরী গাইছে। রূপটাও ঠিক তেমনি, হেলে দুলে গা ছাড়া ভাব নেই। এমনভাবে সাইবান হেঁটে এসে অরণ্যের মুখোমুখি দাঁড়ালো যে অরণ্য হাজার চেয়েও নিজের হাঁটুর বয়সী ছেলেটার উপর থেকে দৃষ্টি ফেরাতেই পারল না। সাইবানের চোখ জোড়া গভীরে কালো, এতটাই যে সেখানে তাকালো বুঝি আপন সত্তা হারিয়ে যাবে। কেমন একটা অশুভ প্রভাব লেপটে আছে তার সমস্ত শরীরে, অঙ্গভঙ্গিতে এবং অভিব্যক্তিতে। তাই অরণ্য
বেলায় যারা মন্ত্রমুগ্ধ ছিল, সাইবানের বেলায় তারা বেশি ভয় পেল। ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই রাঙা চরণে। অরণ্যের গা ঘেঁষে এসে তার পায়ের দিকে নির্দেশ করলো সাইবান, তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি চোখের দিকে। আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। প্রথমবারের মতন অরণ্যর শান্ত এবং বিনোদিত চেহারায় হালকা চিন্তার ভাঁজ দেখা গেল। সূর্যরা কুঞ্চিত হলো দারুণভাবে, হাত তার সামনে কাঁপলো সামান্য। সাইবান মুচকি হেসে নিজের হাত বাড়িয়ে তার হাত ছুঁয়ে মাইক্রোফোনটা ঠোঁটের সামনে তুলে দিল। অরণ্যর কণ্ঠস্বর এবার ভাঙা ভাঙা শোনালো। শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে, একলা পাইয়াছি রে শ্যাম। এই নিগুর বনে। পরের লাইনটা গাইলো সাইবান। অরণ্যর চোখ মুখ খেঁচে এলো। ছেলেটার গলা একদম বুকের ভিতর গিয়ে ঢাক পেটাচ্ছে এমন অনুভূতি হচ্ছে। অরণ্য বিশ্বাস করতে নারাজ, কিন্তু তার ঘাড়ের বেশ কত লোম যে খাড়া হয়ে গিয়েছে সেটা সে স্পষ্ট টের পাচ্ছে। সাইবানের চোখ জোড়া অতীব কালো, যেন মানুষ থেকে পশুতে পরিণত হয়েছে সে। সাদা ওড়নাটা অশুভ পেন্ডুলামের মতন দুলে দুলে যেন বিপদ সংকেত দিচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা একে অপরের মধ্য থাকা পুরুষ যুগল টের পাচ্ছে না, অথচ দৃশ্যটা এতটাই সম্মোহনী যে এবং প্রভাবশালী যে প্রত্যেকে নিজেদের স্থানে পাথর মূর্তি হয়ে চেয়ে আছে। যেন নিঃশ্বাস ফেললো এই মুহূর্তে অসাধারণ অলৌকিকতা ভেস্তে যেতে পারে। কারো নিজেদের চালু করা ভিডিওর প্রতি বিন্দুমাত্র মনোযোগ নেই। বনের বাঘ এবং সিংহ মুখোমুখি হলে কেমন দেখতে লাগে সেটা অনুভবের আর প্রয়োজন নেই কারোরই। অরণ্য এবং সাইবানের কণ্ঠস্বর এবার একযোগে মিলিত হলো। বাহ্যিকভাবে সুরের লড়াই, কিন্তু অভ্যন্তরের যুদ্ধের দামামা বাজিয়ে সম্মিলিতভাবে বারংবার প্রতিধ্বনি হয়ে গেল। আজ পাশা খেলবো রে শাম। ইরাম বেশ চিন্তিত হয়ে পায়চারি করছে। মিসি আধ ঘন্টা আগে নিজের ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। ইরাম আটকানোর চেষ্টা করেছিল, লাভ হয়নি। যদিও মিসির অফিসের কাজের বাহানা দিয়েছে, ইরাম চিন্তিত তেমন কোনো কাজই করেনি। কাজ নেই তার, সে শুধুমাত্র সারিকার কাছ থেকে দূরে যেতে চাইছে। সারিকাও সেই যে নিজের রুমে গিয়ে ঢুকেছে, দরজা লক করে বসে আছে। তিতলি আজ বাড়িতে নেই, সে ক্লাসমেটের ভাইয়ের বিয়েতে এসেছে। তার গ্যাংয়ের সাথে দুপুরের পরেই ঘুরতে বেরিয়েছে, এখনও ফেরেনি। বাড়িতে থাকা সুগন্ধা এবং অনুরাগ অবশ্য এত কিছু জানে না। অনুরাগ স্বাভাবিকভাবেই দেখাচ্ছে সে বসার ঘরে সোফায় বসে বসে ফোন ঘাঁটছে। সুগন্ধা রান্নাঘরে সকলের রাতের খাবার গরম করছে। তারা সত্যি বিশ্বাস করেছে মিসির এমনিতেই চলে গিয়েছে। আসল ঘটনা ইরাম ছাড়া তো কেউ জানেই না। বৌদি, অনেকক্ষণ যাবত দেখছি আপনি পায়চারি করছেন, কোনো সমস্যা? অনুরাগের প্রশ্নে ইরাম থমকালো, কি বলবে বুঝতে পারল না। না কিছু না, এমনি। অনুরাগকে আশ্বস্ত মনে হলো না। সাইবানকে কল করব? ইরাম জোরে জোরে মাথা নাড়ল। ও শোতে আছে, বিরক্ত করার দরকার নেই, আমি ঠিক আছি সত্যি। জোরপূর্বক নিজের পায়চারি থামিয়ে সোফায় বসলো ইরাম। বিষয়টা নিয়ে তার একটু বেশি চিন্তা হচ্ছে। কারণটা হয়তো অতীত, যদিও তার এবং অরণ্য সম্পর্কের সঙ্গে সারিকা এবং মিসের কোনো দিক দিয়েই মিল নেই। তবে বিয়ের পরেই এই অনুভূতি জটিলতা, অসৎ আচরণ ইরাম মানতে পারে না। এই জন্যই বোধহয় তার এমন চিন্তা হচ্ছে। তাছাড়া একটা সংসারকে এভাবেই নষ্ট হতে সে চুপচাপ বসে দেখবে, তাতেও কেমন হীনমন্য লাগছে। আচ্ছা, সে কি সামিয়াকে জানাবে সব কিছু? তাছাড়া সাইবান, সে জানে না নিজের বড় বোন আর বেস্ট ফ্রেন্ডের সম্বন্ধে। এটা বিশ্বাস করাটা কঠিন। না চাইতেও মিসিরের জন্য খারাপ লাগছে ইরামের। লোকটাকে দেখে মনে হয় সে চেষ্টা করেছে ঠিকই, কিন্তু কোনো চেষ্টাই যথাযথ মর্যাদা পাচ্ছে না। আচ্ছা, ইরাম নিজে কি সারিকার থেকে ব্যতিক্রম? হুট করে এই অপ্রত্যাশিত চিন্তাটা ঘিরে ধরল ইরামকে। অন্যের বেলায় সে দেখে সব কিছু বুঝে যাচ্ছে, অথচ নিজের বেলায় কি বুঝতে শিখেছে? সাইবানকে যদি মিসিরের জায়গায় বসানো হয় তাহলে ছেলেটা কি তার জন্য কম কিছু করছে? কিন্তু ইরাম বিনিময়ে ছেলেটাকে ঠিক কী দিয়েছে? সারিকার মতন উপেক্ষা হয়তো করেনি, তবে অনুভূতির বিনিময়েও ঠিকঠাক করেনি।
হ্যাঁ, ইরামের কাছে সবটাই এখনো অস্থায়ী মনে হয়, যেন একটা ঝড়ো বাতাস এসে সবকিছু এলোমেলোই করে দিতে পারে। অরণ্য বর্তমান থাকাকালীন ইরামের আতঙ্ক কখনোই মুছবে না, কিন্তু সে আতঙ্ক ধরে থাকলে সাইবারের সঙ্গে কি অন্যায় করা হবে? ইরাম উত্তরটা ভাবতে পারল না। এর আগেই ক্ষিপ্ত পদশব্দ তার মনোযোগ ভাঙলো। অজান্তেই মাথা হেলিয়ে তাকালো সে। সিঁড়ি বেয়ে হন হন করে নিচে নেমে আসছে সারিকা, একটা কুর্তি আর জিন্স পরনে, হাতে লাগেজ। অবাক হয়ে গেল সবাই। ইরাম প্রশ্ন করার আগেই অনুরাগ বলে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? সারিকা থামলো না, এমনকি ঘুরেও তাকালো না অবধি। লম্বা পা ফেলে হন্তদন্ত হয়ে এগুলো সোজা দরজার দিকে। সোফা ছেড়ে লাফিয়ে উঠে পড়লো অনুরাগ। দ্বিধায় ভুগলো, সেটা খেয়াল করলো করে ইরাম উঠে গেল, কাছে গিয়ে সারিকার সামনে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাচ্ছ? ঢাকা, সামনে থেকে সরুন। ইরামকে ধাক্কা দিয়ে সরাতে চাইল সারিকা, কিন্তু রমণী সরল না, পাল্টা ছাঁচ নিয়ে পড়ল। ঢাকা যাবে মানে? এত রাতের বেলা একা একা মগের মুলুক নাকি? সারিকাকে বেশ ক্ষুব্ধ দেখালো, কিন্তু ইরাম দমল না। নিজের ফোনটা তুলে খানিকটা কঠোর গলায় বলল, যদি যেতেই হয় অপেক্ষা করো, আমি নিশির ভাইকে কল করছি, উনি দাঁড়াবেন, তোমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসা হবে। ওর ফোন বন্ধ। সারিকার কথা জমে গেল। ইরাম চোখ পিটপিট করলো, তবুও কল দিল। সত্যি কল না ঢুকে কেটে গেল। আপনি আমার মম লাগেন না, তাই আলগা জ্ঞান দেবেন না। আমি নিজের খেয়াল নিজের রাখতে জানি। সামনে থেকে সরুন এবার। ইরামকে পাশ কাটিয়ে দরজার দিকে এগুলো সারিকা। ততক্ষণে উত্তেজনা টের পেয়ে সুগন্ধ বসার ঘরে চলে এসেছে। বিরাট বিস্ময় এবং আতঙ্ক নিয়ে সে দৃশ্য দেখছে। তবে সারিকা বাড়ির চৌকাঠ পেরোতেও পারল না। এর আগেই তার সামনে বাধা হয়ে দাঁড়ালো অনুরাগ। শান্ত এবং ভদ্র সেটাকে প্রথমবারের মতন চড়তে দেখলো বাকিরা। অনুরাগ ধমকে উঠলো রীতিমতন। এখানে কি যাত্রাপালা চলছে? রাত বিরাতে সব কোন ধরনের রেকলেস আচরণ? ঢাকা যাবেন? ফাইন, কালকে সকালে আমি পৌঁছে দিয়ে আসবো। একটা কথা না আর, চুপচাপ বাড়ির ভেতরে ঢুকুন। অনুরাগের তেজও তবে আছে। ইরাম এবং সুগন্ধা উভয় বিস্মিত। সুগন্ধা একটু বেশি হতচকিত, কিন্তু সারিকা নিজ স্থানে অচল। ফিউকুচকে গেল তার। হুচ করে একটি হাত তুলে অনুরাগের বুক বরাবর ধাক্কা দিয়ে বসলো সে। পাল্টা গর্জে উঠল সিংহীর ন্যায়। আমি আমার স্বামীর কাছে যাব, আমাকে রোখার তুমি কে? অনুরাগ ধাক্কাকে সামান্য পিছিয়ে গেল। চোখে মুখে অবিশ্বাস ফুটে উঠল তার। তেজ রূপান্তরিত হলো চমকে। সারিকার চোখে কোনো নমনীয়তা নেই, তাতে গভীর অভিমান এবং সুতীব্র ক্রোধ। আঙুল তুলে রমণী তাকে শাসালো। একদম অধিকার বোধ ফলাতে আসবে না। আমার জীবন, আমার সংসার, আমার ইচ্ছা, আমার মর্জি, আমার স্বামী। আর আমার ইচ্ছে হয়েছে আমি এখানে থাকবো না, তো থাকবো না, এক সেকেন্ডের জন্য না। গেট আউট অফ মাই ওয়ে। নির্দয়ভাবে অনুরাগকে আরেকটা ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল সারিকা। অনুরাগ দরজার সাথে গিয়ে গোত্তা খেল। সারিকা দেখলো না ফিরে, গটগট করে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে। দৃশ্যটা এতটাই অনাকাঙ্ক্ষিত ছিল যে সকলে বেশ কিছুক্ষণ কোনো প্রতিক্রিয়াই করতে পারল না। অনুরাগকে ভীষণ মর্মাহত দেখাচ্ছে। সুগন্ধা হাতের আঙুলের মাঝে নিজের ওড়না পেঁচাতে লাগলো। সে কি কিছু করবে, কিছু বলবে, উচিত হবে? তার অবশ্য হস্তক্ষেপ করার প্রয়োজন হলো না। এর আগে ইরাম বলল, অনুরাগ, আমার সাথে চলো, সারিকার পেছনে যাব। আর সুগন্ধা কুচুপু ঘুমিয়েছে, ওর খেয়াল রেখো। আমরা যত দ্রুত সম্ভব চলে আসব। দেরি করলো না ইরাম আর ওনা কাঁধে ছড়িয়ে মাথায় ঘোমটা তুলে এগোলো। অনুরাগও বিনা বাক্য পায়ে পিছু নিল। সুগন্ধা দরজার কাছে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া যেতে দেখলো। বুকের ভেতর ধুকপুক করছে তার, কেমন যেন অশান্তি হচ্ছে। তাই দুহাত জোরে চোখ বুঝে এসে আপন মনে ফিসফিস করলাম, ভগবান রক্ষা করো। পার্টি সমাপ্ত প্রায়, অথচ সাইবান এবং অরণ্যর পরিবেশনার রেশ এখনো কাটেনি কারো ভেতর থেকে। প্রকাশ্যে না বললেও ফিসফিসানি এবং গুঞ্জনে মুখরিত চারিপাশ। এমন অদ্ভুত জুটিকে ঠিক কেমন উপাধি দেওয়া যায়? বন্ধু, শত্রু, নাকি অন্য কিছু? তাদের ভেতরে শীতল দৃষ্টি বিনিময়, অবাধ্য কথন, একে অপরের প্রতি নিক্ষিপ্ত প্রতিটি নীরব আগ্রাসনকে ঠিক কী দ্বারা আখ্যায়িত করা যায় কারো জানা নেই। কিন্তু অবশ্য এই নিয়ে বিশদ কৌতূহল দেখানো হয়তো নিজের পায়ে নিজে কুড়োল মারার সামিল হবে। সাইবানের কাজ শেষ, ঘেমে নিয়ে একাকার সে ব্যাক স্টেজে থেকে টি শার্ট বদলে নিয়েছে। টিমের ছেলেরা আস্তে আস্তে গোছগাছ শুরু করেছে। পার্টি থেকে এখনো কেউ যায়নি, কারণ অরণ্য উপস্থিত। বস যতক্ষণ না প্রস্থান করছে ততক্ষণ সমাপ্ত করা যায় না কিছুই। ব্যাক স্টেজে থেকে রুফটপে
ফিরে এসে অরণ্যকে দূরে এক কোণায় রেলিংয়ের ধারে দেখল সাইবান। রুফটপের চারিপাশে সুরক্ষার জন্য প্রায় কোমর সমান উচ্চতার লোহার শিকের গেটের মতন দেখতে রেলিং দেয়া আছে। সেখানে দুই হাত রেখে ভাবুক হয়ে দাঁড়িয়ে আছে অরণ্য। সাইবান চাইলেও চলে যেতে পারে, হয়তো তাকে রোকা হবে না, কিন্তু সে গেল না। হেঁটে এগুলো অরণ্যর দিকে। সাইবানের পদশব্দ টের পেল অরণ্য, তবে ঘুরে তাকালো। নিঃশব্দে পকেট থেকে লাইটার আর দুটো সিগারেট বের করলো। একটা ধরিয়ে ঠোঁটে পুড়ে ধোঁয়া ছাড়লো বাতাসে। সাইবান তার পাশে দাঁড়ালো, রেলিংয়ে হাত রেখে তাকালো আকাশের দিকে। অরণ্য নীরবে অপর সিগারেটটি বাড়িয়ে ধরলো তার দিকে। আপাত দৃষ্টিতে দুজনকে দেখলে মনে হবে তারা পরিচিত বন্ধু। অরণ্যদার সিগারেটটা সরিয়ে দিয়ে হাত নাড়ল সাইবান। শুতুল অরণ্য। সাইবানের মুখে আকাশে উদিত হওয়া এক ফালি চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে, তাতে একসঙ্গে কেমন অশরীরী এবং মায়াবী দেখাচ্ছে ছেলেটাকে। বাসায় বাবু আছে তো, সিগারেটে সংযত হওয়া দরকার। এবার অরণ্য গায়ে লাগলো, হাতের মাঝে সিগারেটটা দুমড়ে মুছড়ে ফেলেছে। সাইবান চোখে তার প্রতিক্রিয়া ঠিকই খেয়াল করলো। ঠোঁটে জ্বলন্ত সিগারেটের লম্বা টান দিয়ে তামাটে ধোয়া ছেড়ে অরণ্য খসখসে গলায় বলল, ভোগ দখলের আলাদা একটা সুখ আছে। সাইবান কোনো প্রতিক্রিয়া করার আগে মাথা কাত করে তার দিকে চেয়ে মুচকি হাসলো অরণ্য। অপরের অবহেলার জিনিস হাতে পেয়ে ভিক্ষা নেওয়াটা খুব মজার, তাই না? অরণ্যের কথায় পাল্টা একগাল হাসলো সাইবান। দূর থেকে দূর আকাশের পানে চেয়ে গম্ভীর গলায় বলল, কারো তাকদিরের অবহেলার পাখি আমার ঘরের সুখের রানী। রানী তো জঙ্গলে রাজ করে না, রানী রাজ করে রাজপ্রাসাদে। ক্ষণিকের জন্য অরণ্যের শরীর বরফ খণ্ডে পরিণত হলো। পরক্ষণে আবারও সে নিজেকে স্বাভাবিক করে সাইবানের পাশ ঘেঁষে তা আসলো। সো রাইট, প্রাসাদ আর জঙ্গল তো এক নয়। প্রাসাদ সভ্য আর জঙ্গল অসভ্য। সভ্য অসভ্যের লড়াইয়ে জয়টা অসভ্যের হয়। এবার খানিক শব্দ তুলে খিলখিল করে হাসলো অরণ্য। সে হাসি ধ্বনিত হলো চারিপাশে বেপরা ভাবে। সভ্য ছাড়া চলে না দুনিয়া, অসভ্য লয় তার জীবন ছিনিয়া। সাইবান উল্টো করে রেলিংয়ের পিছে হেলান দিয়ে দাঁড়ালো, দুই হাত একত্র করে হাত তালি দিতে দিতে বলল, আপনি ভুল সময়ে জন্ম নিয়ে ফেলেছেন কবি মহাশয়। আর 100 বছর আগে জন্মালে সাহিত্যের প্রথম নোবেলটা বাংলাদেশের বুকে আসতো। একটুর জন্য ইতিহাস মিস। অরণ্যর হাসিটা দ্বিগুণ হলো। রেলিংয়ের এক পাশে হাত রেখে সাইবানের উপর ঝুঁকে এলো সে। দুজনের চোখ সামনে সমান মুখোমুখি। তোমাকে উষ্ণ রক্তের প্রাণী ভেবেছিলাম, ঘটে কিছুটা শীতল ধৈর্য আছে জেনে ভালো লাগলো। এবার পাশাটা আরো বেশি জমবে। আর আপনাকে আমি কিছু ভাবিনি, ভাবার তো দরকার নেই। যার এক পা ইতিমধ্যে কবরে, তাকে নিয়ে ভাবাভাবি করে সময় ক্ষেপণের কি দরকার? বাঁকা হাসি ফুটো সাইবানের ছোচে একটি হাত তুলে অরণ্যর ছুটে লেগে থাকা কিছু অদৃশ্যমান বালুকণা ঝেড়ে দেয়ার ভান করে ফিসফিসিয়ে বলল, আফটার অল এমনিতেই আমার সময় কম। দিনে 36 ঘন্টা হলে ভালো হতো। সারা রাত, সারা দিনে 24 ঘন্টার আদুরে ক্ষুধা পোষাতে বড্ড টানাটানি পড়ে যায়। অরণ্য চলল। এবার সত্যি অরণ্যর ধৈর্যের বাঁধ ভেঙেছে সাইবান, সেটা নিশ্চিত। লোকটার মুখে তীব্র বিতৃষ্ণা ফুটলো, সমস্ত মিথ্যে মুখোশ উবে গিয়ে আসলো, ঘৃণা ছলকে বেরোলো। তীব্র আক্রোশ ভর করলো তার চোখে মুখে। রেলিংয়ে চেপে বসলো, আঙুলের কণ্ঠটা ঘাবড়ে শোনালো তার। কবর, কাফন শব্দগুলো তোমার ভীষণ পছন্দের মনে হচ্ছে। কখনো ভেবে দেখেছো কি, যার এক পা কবরে, তুমি তার আগে কবরে 2 পা দিয়ে ফেলতে পারো। আফটার অল 1 সেকেন্ডের নাই ভরসা। ও হে মানুষ, কেন করো মিছে আশা? সাইবান পাল্টা কিছু বলতেও পারলো না, শুধু অনুভব করলো যে রেলিংয়ে হেলান দিয়ে সে দাঁড়িয়েছিল, সে রেলিংটা হুট করে নড়ে উঠল। যেমন করে দেয়ালের অংশ ধসে পড়ে, তেমন করে সেকেন্ডের মাথায় লোহার রেলিংটির অংশটা ধসে পড়ল নিচে। সাইবান আর কিছু সাহায্যও পেল না। তার শরীরটা ভারসাম্য হারিয়ে পেছনের দিকে হেলে গেল। সম্পূর্ণ ঘটনাটা বুঝি কয়েক ন্যানো সেকেন্ডের মাঝেই ঘটল। সাইবান অনুভব করলো তার শরীরটা হাওয়ার মাঝেই ভাসছে। তীব্র বাতাসের ঝটকা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে স্থির অবস্থা থেকে। পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক।
অন্তিম মুহূর্তে নিউরনের পরন্ত বস্তুর সূত্রটা মাথায় ঘুরপাক খেতে লাগলো সাইবারের। সঙ্গে কানে বাজলো সম্মিলিত কণ্ঠের আত্মচিৎকার। সাইবান পড়ে যাচ্ছে। রুপটপ থেকে নিচে সড়কে গিয়ে আছড়ে পড়ল। তার শরীরের কোনো অংশ অবিচ্ছিন্ন থাকবে কিনা সন্দেহ। অরণ্য অত্যন্ত আয়েস নিয়ে দৃশ্যটা দেখলো। মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের ঘটনাটা তার চোখে ভাসলো বুঝি কয়েক ঘন্টা হয়ে। ঠোঁটে ফুটলো তির্যক হাসি, তৃপ্তির হাসি। একটি পিঁপড়াকে আঙুল দিয়ে চেপে ধরে মৃত্যু ভয় দেখানোর পর হুট করে ছেড়ে দেওয়ার মাঝে আলাদা একটা মজা আছে। নিজেকে তখন জগতের শ্রেষ্ঠ কেউ মনে হয়, যার হাতের মুঠোয় জীবন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে চোখের ভেতর যে জলজলে হাহাকার ফুটে ওঠে, সেটার স্বাদ অতুলনীয়। তাই তো বারবার শুধু অরণ্য নিজের ভাবনাটা শেষ করতেই পারল না। পায়ের গোড়ালির উপরিভাগে বরাবর মোক্ষম এক আঘাতই অনুভব করল। পতন উপভোগে সে এতটাই মশগুল ছিল যে ওইটুকু হালকা ধাক্কাও তার শরীরে সহ্য করার জন্য ঠিক প্রস্তুতি ছিল না। ভারসাম্য রক্ষার জন্য কিছু আঁকড়ে ধরার আগেই তার ভারী শরীরটা হেলে পড়ল সামনে। পিছলে গেল পা। মানুষের আত্মচিৎকার কানেও গেল না বুঝি তার। সে পড়ে যাচ্ছে নিচে, নিজের খোঁড়া কবরে। ধপাস। বুকের নিচে শক্ত কিছুর অস্তিত্ব টের পেল অরণ্য। উষ্ণ প্রশস্ত, ভেতরে আবার ছন্দিত হচ্ছে স্পন্দন। নিঃশ্বাস আটকে মাথাটা কাত করে তাকালো অরণ্য। প্রথমে শুধু দেখলো কংক্রিটের সড়কপথ বহু নিচে। গাড়ি চলছে। ওখানে গিয়ে পড়লে শরীরের ওপর দিয়ে গাড়ি চলে যেতে বিন্দুমাত্র সময় নেবে না। ছিন্ন ভিন্ন হয়ে যাবে সব কিছু। হাসপাতালে নেওয়ার মতন সময়ও পাওয়া যাবে না। অতঃপর অরণ্যর দৃষ্টি উপরে উঠে এলো, ঠিক যেখানটায় এসে আটকেছে সে। প্রথমটায় চকচকে সিলভারের আইব্রো প্রিয়াংশী দেখা গেল। অতঃপর শক্তিশালী কাঠামো, পুরুষালী বুক, বাহুজুড়ে সুগঠিত মাংসপেশির বহর। সাইবান আলাদিন। অরণ্য সাইবানের শরীরের উপর এসে পড়েছে। রুফটপে রেলিংয়ের নিরাপত্তা ছাড়াও এপাশে কয়েক মিটার সেফটি নেটের সুরক্ষা। সাইবান রেলিং ভেঙে ছিটকে এসে পড়েছে সেই নেটের উপরে। তবে সে একা পড়েনি, সঙ্গে করে অরণ্যকে নিয়ে পড়েছে। চোখ পিটপিট করলো অরণ্য। কয়েক লহমার জন্য তার নিজের দৃষ্টি, শ্রবণ শক্তি, ইন্দ্রিয় ক্ষমতা কোনোটাকেই বিশ্বাস হতে চাইল না। তার নিচে থাকা সাইবান আস্তে করে নিজের মাথাটা সোজা করে তাকালো। ভারী নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে বুক উঠানামা করছে তার। অরণ্যর উপরে থাকা স্পষ্ট টের পাচ্ছে প্রতিটি শারীরিক প্রতিক্রিয়া। সাইবানের চেহারাটা ক্ষণিকের জন্য আবেদন অতি মানবীয় দেখালো। চেহারা জুড়ে খচিত ঘামের ফোঁটা, ঠোঁটে অতি ধীরে ফুটলো সূক্ষ্মতার এক অশুভ হাসি। অরণ্য অনুভব করলো তার পিঠ জুড়ে সাইবানের শক্তিশালী বাহু জোড়া চেপে বসেছে, যেন জড়িয়ে ধরেছে তাকে। অরণ্য বুক কাঁপিয়ে ধ্বনিত হলো সাইবানের গভীরতর কণ্ঠস্বর। ভাগাভাগি করলে সবকিছুর স্বাদ বেড়ে যায়, সে খাবার হোক বা মরণ। হতবিহ্বল অরণ্য চেয়ে রইল সাইবানের চেহারার দিকে থেকে। সে নিজের দৃষ্টিটা ফেরাতে পারল না। এতটা কাছ থেকে ওই কালো চোখের মাঝে যে ভৌতিক প্রবলন দেখা যাচ্ছে, তা কি কোনো সাধারণ মানুষের পক্ষে ধারণ করা সম্ভব? না, সাইবানকে মেরে ফেলার কোনো পরিকল্পনাই অরণ্যর আজ ছিল না। সে তো শুধু ভয় দেখাতে চেয়েছিল সাইবান ছাদ থেকে ছিটকে গিয়ে সেফটি নেটের উপরই পড়বে। এরই মাঝে কয়েক সেকেন্ড সে মৃত্যু যন্ত্রণায় দগ্ধ হবে। সেই যন্ত্রণাটুকু অরণ্য প্রাণ ভরে উপভোগ করতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি শুধুমাত্র নিজের পরিণতি বরণ করেনি, বরং টেনে হিচড়ে অরণ্যকেও একই পরিণতিতে নামিয়ে এনেছে। ওই কয়েক ন্যানো সেকেন্ডের ভেতরে অতি মানবিক এই চিন্তা করা আদৌ মানুষের পক্ষে সম্ভব? ছাদ থেকে যে পড়ে গিয়েছে আর সেফটি নেটে যে কোনো মুহূর্তেই একসঙ্গে দুজনে ভার বইতে না পেরে ছিঁড়ে যেতে পারে, এমন কোনো লক্ষণই সাইবানের চেহারায় দেখা যাচ্ছে না। বিন্দাস যে আছে সে অরণ্যর কুঞ্চিত ভ্রুজের মাঝে, কপাল বরাবর। অরণ্য না পারতে শুধলাম। তোমার মৃত্যুর ভয় নেই? সাইবানের ছোট্টের হাসিটা আরেকটু বিস্তৃত হলো। যে জগতের দুয়ার ছুঁয়ে এসেছি, সেই জগতে প্রবেশে ভয় কিসের? আমার সাথে চলুন না হয়, আপনাকে ওপার থেকে ঘুরিয়ে আনি। উম্মাদ, বদ্ধ উম্মাদ। সাইবান আলাদিন নামক ছেলেটা একটা বদ্ধ উম্মাদ, যার অতি সত্বর মানসিক চিকিৎসা দরকার। এছাড়া অরণ্যর মাথায় আর কোনো যুক্তি এলো না। বস বস অবশেষে ডাকটা কানে গেল অরণ্যর। মাথাটা ঘুরিয়ে তাকালো সে। রূপচাপ থেকে হাত বাড়িয়ে দিয়ে আছে তার লোকেরা। সবার চেহারায় ভয়ানক আতঙ্ক। শেষ একবার মুখ ঘুরিয়ে
তার নিচে আয়েশ করে শুয়ে থাকা সাইবানকে দেখলো অরণ্য। কোনো শব্দ সাজতে পারল না, তাই উঠে গিয়ে লোকগুলোর সাহায্যে পুনরায় রূপচাপে উঠে গেল। কিছুক্ষণ বাদে সাইবানও সেফটি নেট থেকে উঠে এলো। এপাশের রেলিংটা ভেঙে গিয়েছে। মিস্টার চৌধুরী অরণ্যকে ধরলেন। একজন ছুটে পানির বোতল নিয়ে এসেছে। বস আপনি ঠিক আছেন? ও গড, আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এটা কেমন ধরনের হোটেল যে লোহার রেলিং পর্যন্ত ভেঙে যায়? সিকিউরিটি ম্যানেজার কোথায়? এক্ষুনি ডাকো তাকে। এই ঘটনায় সুরাহা না করে তো আমরা ছাড়বো না। চারিপাশে হম্বিতম্বি শুরু হয়ে গেল। অরণ্য ঠান্ডা পানির বোতলে চুমুক দিয়ে সমস্তটা শেষ করে একদিকে ছুঁড়ে ফেলো। সোফায় থাপাস করে বসেছে সে। এখনও হাঁপাচ্ছে, খানে খেমে নিয়ে একাকার, তাই কোট খুলে ছুঁড়ে ফেলো দূরে। কর্মচারীদের কেউ কেউ তাকে বাতাস করছে, অন্যরা ডাক্তার ডাকবে কিনা সেই নিয়ে বকবক করছে, অথচ কোনো কিছুই তার মাথায় ঢুকলো না। অরণ্যর সুকুচকে তীব্র দৃষ্টিতে এসে তাকালো সামনের দিকে। তার নিজের এমন নাজেহাল অবস্থা, অথচ ওই ছেলেটাকে দেখো দিব্যি সুস্থ দেখাচ্ছে। অদূরে চেয়ারে বসে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল সাইবান। তার পরনের টি শার্ট ভিজে উঠল, সাদা ওড়নাটা লেপটে গেল ত্বকের সঙ্গে। পানির স্রোতের মাঝে তার কালো চোখ জোড়ায় অশুভ এক ঝিলিক খেলে গেল, আর ভেজা ঠোঁট জুড়ে পাশবিক এক হাসি। বরাবর অরণ্যর দিকে চেয়ে আছে সে, রূপকথার গল্পে বিবরণ দেয়া পৈশাচিক দানবগুলোর মতন। ভ্যান গাড়ি ছুটছে দ্রুতগতিতে, শীতল বাতাসের ঝাপটায় চুল উঠছে সারিকার। লাগেজের ভ্যানের একপাশে রাখা পিচঢালা পাকা সড়ক হলেও উচ্চ গতির কারণে থেকে থেকে কেঁপে উঠছে ভ্যান। তাতে বিশেষ খেদ নেই সারিকার মনে। চুপচি করে অপেক্ষায় আছে সে। তার ফোনে কল আসছে একের পর এক, কখনো ইরাম, কখনো বা অনুরাগ। বাড়ি থেকে বেরোনো মাত্র একটা ভ্যান গাড়ি পেয়ে সেটাতেই চড়ে বসেছে সে। যখন অনেকটা দূরে চলে এসে তখন পিছনে অনুরাগ আর ইরামকে ছুটে আসতে দেখেছে, কিন্তু থামেনি সে। থামার কোনো ইচ্ছেই আজ তার নেই। হয়তো ইরাম আর অনুরাগ দুজন বাস স্টপেজে পৌঁছে পর্যন্ত আসবে ভিন্ন গাড়িতে। সে আসুক, তারা যেভাবে ইচ্ছে, সারিকার কিচ্ছু যায় আসে না। রাত হয়, গাড়ির সংখ্যাটাও কম, মানুষের উপস্থিতিও আশেপাশে হাতে গোনা। দোকানপাটগুলো ইতিমধ্যে বন্ধ, 2-1টা বাদে। চোখ বুজে ফেল সারিকা। শীতলতার প্রবাহ তাকে নিয়ে চলল বিয়ের আগের অতীতে। রমনা পার্ক। বিকেলবেলায় ভিড় একটু বেশি বেড়ে যায় এখানে। ইতি উতি দম্পতিদের দেখা যাচ্ছে, মেয়েগুলোর হাতে ফুলে চুলে গাছরা, ছেলেগুলোর ঠোঁটে চড়া হাসি। কেউ কেউ চুপচিক করে প্রেয়সী বকবক শুনে যাচ্ছে, বাচ্চা সমেত কিছু পরিবারও দেখা যাচ্ছে। একটা মেয়ে বাবু বেলুন নিয়ে উঠছে, পেছনে পেছনে তার বাবা ছুটছে। দৃশ্যগুলো সুন্দর, অথচ সারিকার মনে আজ শুধুই বিষাদ। চোখ ঘুরিয়ে সে নিজের হাতে ধরে রাখা বাদাম ভর্তি ঠোঙার দিকে তাকালো। সবগুলোই রয়ে গিয়েছে, এখনো একটাও খায়নি সে। তার পাশে বসা পুরুষটি কিছু বলছে না, যেন সময় দিচ্ছে, অপেক্ষায় আছে। সারিকার মনে হলো এই পুরুষটা এতটা অমায়িক যে তার পাশে চুপচাপ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সে কিছুই মনে করবে না। কাগজের ঠোঙার উপর আঙুল চেপে বসলো সারিকার। তারপর দীর্ঘ প্রশ্বাস টেনে সে বলে উঠল, আমি অন্য একজনকে ভালোবাসি। তার পাশে বসা মানুষটি মিসির ইকবাল, হবু স্বামী। এই কথাটি নিশ্চয়ই সবকিছু গড়ে ওঠার আগে ভেঙে ফেলার জন্য যথেষ্ট, অথচ মিসিরের শান্ত মুখে সারিকার বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখলই না, শুধু নরম গলায় মিসির বলল, আচ্ছা। সারিকার ভ্রুচির কুঞ্চিত হলো এতটা নির্লিপ্ততা, নাকি ঝড়ের পূর্বে শীতলতা অবস্থা বুঝতে বেগ পোয়াতে হলো। আমার মম ড্যাড চায় আমি আপনাকে বিয়ে করি। কথাটা আরেকটু আগালো সারিকা। এবার মিসির সুথলাম, তাহলে আপনি আপনার পরিবারকে জানান আপনি একজনকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান। বুকটা চেপে এলো সারিকার, চোখে অদেখা অশ্রু ভর করল। জানাতে পারবো না। কেন? কারণ আমার ভালোবাসার কোনো পরিণতি নেই, সে অন্য ধর্মের মানুষ। এবার মিসিরের শান্ত চেহারায় খানি বিস্ময় ফুটলো, মাথা ঘুরিয়ে নিজের জুতার দিকে তাকালো সে। উভয়ই পার্কের একটা বেঞ্চে বসে আছে। অদূরে একজন হকার বেলি গাঁজা বিক্রি করছে, সেই সুঘ্রাণ থেকে ভেসে আসছে এখান পর্যন্ত। অনেকক্ষণ যাবৎ মিসির কোনো কথাই বলল না। আমাদের বিয়েটা না হলে কি আপনার ভালোবাসা রক্ষা হবে? না, হবে না। জবাব দিতে সময় নিল না সারিকা। মিথ্যে বলে কি লাভ?
একটি ঢোক গিলে সে পুনরায় বলল, আমি শুধু আপনাকে জানতে চেয়েছি বিয়ের পরে যেন আপনি মনে না করেন আপনাকে ঠকানো হচ্ছে। মৃদু হাসলো মেসের। সারিকা আর চোখে দেখলো হাসির লোকটাকে খুব মিষ্টি লাগে। কিছু মানুষ আছে না যাদের চেহারা দেখলে কেমন শান্তি শান্তি লাগে, মিসির ঠিক তেমনি। তবে বলতে হচ্ছে আমি এবং আপনি খুব বেশি ব্যতিক্রম নই। মিসিরের নির্মল কণ্ঠে ভীষণ অবাক হলো সারিকা। না পারতেও সম্পূর্ণরূপে ঘুরে বসলো বেঞ্চে। চ্যাপ চ্যাপ করে চেয়ে রইল হবু স্বামীর মুখপানে। জিজ্ঞেস করল, মানে আপনিও কি অন্য কাউকে ভালোবাসেন? ভালোবাসতাম। সূর্য দিল মিসের। সারিকা যতটা না বিষণ্ণ, মিসির ততটাই স্বাভাবিক। ঘা শুকিয়ে গেলে যেমন আর গায়ে লাগে না, মিসিরের ক্ষেত্রেও বোধ হয় তেমন কিছুই হয়েছে। সে শান্ত গলায় বলে গেল, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসতো না। সে আমাকে শুধু একজন বন্ধু ভাবত। একপাক্ষিক ভালোবাসা কি যন্ত্রণাদায়ক। সারিকা বাদামের ছোঁয়াটা বুকে চেপে জলজলে দৃষ্টিতে চেয়ে রইল। কান খাড়া করে শুনে গেল হবু স্বামীর প্রত্যেকটা কথা। মেয়েটা আমাকে ব্যবহার করতো। আমরা প্রতিবেশী ছিলাম। ওই যে আগেকার দিনে নাটক সিনেমায় দেখানো হতো না, পাড়ার প্রেম, ঠিক ওই রকম। আমাদের মধ্যে অবশ্য কোনোদিন প্রেম বলে কিছু ছিল না, কারণ প্রেম তাকেই বলে যাতে বিনিময় পাওয়া যায়। আমার ক্ষেত্রে আমি শুধু নিবেদন করেছি, বিনিময় জুটেছে আস্ত একটা শূন্য। প্রায় দেখা সাক্ষাৎ ছিল বিদায় পাড়ার বন্ধুদের মতো সব সময় পাশে থাকতাম আমি তার। বলা বাহুল্য আমার অনুভূতি সে জানত। আমার আফসোস নেই সে আমার অনুভূতি গ্রহণ করেনি, কিন্তু আফসোস একটাই যে আমাকে সে কুকুর ভেবে বসেছিল। কুকুর যেমন মালিকের পেছনে গুড়গুড় করে, তেমন করে আমিও তার পেছনে গুড়গুড় করতাম। সে অন্য ছেলেদের সঙ্গে প্রেম করত, তার ব্রেকআপ হলে আমার কাছে এসে কান্নাকাটি করত। আমিও ভালো বন্ধুর মতন সামলাতাম আর অপেক্ষা করতাম হয়তো একদিন সে আমায় বুঝবে, আমায় মেনে নেবে। মিসির থামল, যেন নিঃশ্বাস নেয়া প্রয়োজন। সারিকা শুনতে শুনতে অজান্তেই বাদাম ভেঙে মুখে তা শুরু করেছে। চিবোতে চিবোতে প্রশ্ন করল, তারপর আর কি, এভাবেই চলতে লাগলো। আমি কখনো তার ভালোবাসার মানুষ হতে পারিনি। সে আমার কাছে শুধু প্রয়োজন মেটাতেই আসতো। বহু বছর পেরিয়ে গেল, পড়াশোনা শেষ করলাম, আর্কিটেকচার পার্ম করলাম, কাজে ব্যস্ত। এরপর হঠাৎ একদিন জানতে পারলাম তার সাথে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। মিসির বেঞ্চে হেলান দিয়ে বসল, গধূলির আকাশপানে চেয়ে পড়ল। সারিকা জমে গেল। অদ্ভুত হলো সত্যি মিসিরের সামনে বসে সে নিজের জীবনের গল্পটি ফুলে বসেছে। এতটাও নাটকীয় কারো জীবন হয়? তাহলে সে কি এখন আপনার বেস্ট ফ্রেন্ডের বউ? মাথা নাড়ল মিসের। না, আমার বেস্ট ফ্রেন্ড অন্য একজনকে ভালোবাসে। সেটা আরেক জটিল কাহিনী, আপনি ভবিষ্যতে এমনি জানতে পারবেন। সে যাক, শেষমেশ তার বিয়েটা হয়নি। বিয়ে বেচতে যাওয়ার পর প্রায় 15 বছরের একপাক্ষিক ভালোবাসা পূর্ণতা পেল আমার। মেয়েটা আমার কাছে এলো, বলল সে নাকি আমায় ভালোবেসে ফেলেছে অবশেষে। সারিকা অজান্তেই বাদাম ছিলে মিসিরের হাতে তালুতে রাখলো। মিসির দৃশ্যটা লক্ষ্য করে মুচকি হেসে বাদামগুলো মুখে দিল। সারিকা বলল, তাহলে ভালোবাসতাম বললেন কেন? আর সে আপনার সাথে নেই কেন? খানিকটা সময় নিয়ে চিবিয়ে মিসির নির্দ্বিধায় জানালো, আমি তো তাকে ফিরিয়ে দিয়েছি। হতবাক হয়ে গেল সারিকা। ফিরিয়ে দিয়েছে? এতগুলো বছর একটা মেয়ের ভালোবাসার অপেক্ষার পরও ফিরিয়ে দিয়েছে? এটা আদৌ সম্ভব? মিসির বোধ হয় সারিকার বিহ্বলতা ধরতে পারলো, তাই মুখ ঘুরিয়ে বলা, প্রথমবারের মতন আমি নিজেকে বেছে নিয়েছিলাম সারিকা। আমার অনুভূতির প্রয়োজন নেই, আত্মমর্যাদার প্রয়োজন। আমি কারো সেকেন্ড অপশন হব না, এটা না পেলে সেটা। এই সেকেন্ড চয়েস আমার জীবনকে বিপর্যস্ত করে রেখেছিল। শেষমেশ আমি মুক্তি পেয়েছি, আর বিলিভ মি, আই এম হ্যাপি, ট্রুলি হ্যাপি। সারিকা এরপর আর কিছুই বলতে পারলো না। একটা মানুষ কারো দ্বিতীয় পছন্দ হতেই চায় না। আত্মসম্মান তার কাছে এতটাই দামি যে সে জীবনের প্রথম ভালোবাসাকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়েছে। এই মানুষটার সঙ্গে কি সারিকা কখনো মানিয়ে চলতে পারবে? সারিকা। মিসিরের ডাকে মনোযোগী ভাঙলো সারিকার। মাথা তুলে তাকালো সে। মিসির সোজা হয়ে বসেছে। আমার কথা কিছু মনে করবেন না। আমি সত্যি কৃতজ্ঞ যে বিয়ের আগেই আমাদের মধ্যবর্তী সকল জটিলতা দূর হয়ে গিয়েছে। আমরা কেউ নিজেদের অতীত নিয়ে বলা থেকে বিরত থাকিনি। আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে সত্যি কথাটা শেয়ার করার জন্য। যদি আপনার মনে হয় এই বিয়েটা আপনি আর করতে চান না, তাহলে আমার পক্ষ থেকেও কোনো জবরদস্তি থাকবে না। বাকিটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। তবে আমার কি মনে হয় জানেন? কি? মিসির এক লহমায় চুপ থেকে বলল, আমি আর আপনি অনেকটা একরকম।
সেই কারণে হয়তো আমরা একে অপরকে বুঝতে পারবো। পৃথিবীর সকল বিবাহিত দম্পতি কি একে অপরকে ভালোবাসে? না, কেউ কেউ সমাজ পরিস্থিতি এবং পরিবারের কারণে মানিয়ে নিয়ে চলে। আমি বিশ্বাস করি না আমাদের মধ্যে নতুনভাবে ভালোবাসা হওয়া সম্ভব। তবে দুজন ভাঙাচোরা মানুষ যদি একে অপরের বন্ধু হয় তবে ক্ষতি কিসের? বন্ধুত্ব, বিশ্বাস, ভরসা এবং স্বপ্ন, এইটুকু যথেষ্ট নয় কি? আমরা যতদিন একে অপরের প্রতি সৎ থাকবো ততদিন অবধি এর বাইরে আমার আর কিছুই চাওয়ার থাকবে না। উই ক্যান ট্রাই টু ওয়ার্ক দিস আউট টুগেদার। সারিকা নিষ্পলক চেয়ে রইল মিসিরের মুখপানে। যে বলবে এই দুঃসাহসী লড়াকু লোকটার ভেতর থেকে এতটা ভাঙাচোরা, কে বলবে? বর্তমান ভ্যানটা স্পিড ব্রেকারের গোত্তা খাওয়ায় ঝটকায় খেয়ে বাস্তবে ফিরে এলো সারিকা। মাথা বাঁকিয়ে চারিপাশে তাকালো। ব্যাস, স্ট্যান্ডের কাছে চলে এসেছে প্রায়, কিন্তু এই রাস্তাটা একটু বেশি নির্জন। দূরে আলো দেখা যাচ্ছে, সেখানে ঢাকার বাসগুলো দাঁড়িয়ে আছে। সারিকা সোজা হয়ে বসলো, নিজের হ্যান্ড ব্যাগটা ঘেঁচে ওয়ালেট বের করে নিল। ভ্যান ভাড়া বের করার জন্য টাকা হাতে নিতে হুট করে নিজের কবজি বরাবর হ্যাঁচকা টান খেলো সারিকা। কি হলো বুঝে ওঠার আগে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল রমণী। ভ্যান চালক হতচকিত হয়ে ভ্যান থামিয়ে পেছনে ফিরতেই দেখলো একটি মোটরসাইকেল থামানো। তার সামনে দাঁড়িয়ে থাকা হেলমেট পরনে দুই ছেলে, একজনের হাতে ছোট্ট একটি ছুরির মতন। সারিকা রাস্তায় পড়ে কপালে ব্যথা পেয়েছে। হাত চেপে মাথা তুলে তাকাতে একটা ছেলে তার বাহু চেপে ধরল। যা যা আছে এখানে দে তাড়াতাড়ি। ছিনতাইকারী, কিন্তু ছেলেগুলোকে খুব বেশি বড় মনে হচ্ছে না। কিশোর বয়সী। সারিকা নিজের হাত ঝটকা দিল। হাত ছাড়ো আমার, পুলিশকে কল করবো কিন্তু। এই মাইয়া একেবারে খাইয়া দিমু কিন্তু। সাইয়া দেখছস? ছুরিটা উঁচিয়ে সারিকার চিবুক বরাবর ধরল অপর ছেলেটা। হেলমেটের কারণে চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখ জোড়ে দৃশ্যমান। কেমন যেন লালচে নেশাখোর, নেশার ঘোরে আছে স্পষ্ট। সারিকা আশেপাশে তাকালো। ভ্যান চালক ভয় ভ্যানের পেছনে উবু হয়ে বসে আছে, ঝামেলা পড়তে নারাজ। সারিকা আতঙ্কের চাইতে বেশি বিরক্ত বোধ করল। দে মাল দে। সারিকার হাতের ওয়ালেট চা কেড়ে নিল একজন, অন্যজন ভ্যান থেকে লাগেজটা টেনে নামিয়ে রাস্তার উপরেই খুলতে লাগলো। পোশাক আশাক সব ওলটপালট করে টাকা বা গয়না আছে কিনা সেই সন্ধান করতে লাগলো। সেটাকে ফ্রিকুচকে দেখে গেল কাহিনী। তারপর হুট করে তাকে ধরে রাখা সেটার হাতে মুখ্যম একটা কামড় বসিয়ে দিল। কানকে মা। অশ্রাব্য এক গালি দিয়ে অপর হাতে সারিকা চুলের মুঠি পেঁচিয়ে ধরে ফেলো ছেলেটা। রমণী দৌড় দিতে চেয়েছিল, কিন্তু চুলে টান খেয়ে ব্যথায় খুকি উঠল। অনেক তেজ না তোর? ভাবছিলাম লুইটা নিয়াই পগার পার, কিন্তু না, এখন তো এত সহজে ছাড়বো না। সারিকার বুকে হাত চেপে খেকে উঠল ছেলেটা। একেবারে দৈরা নিয়া বইরা। শেষ করতে পারল না সে। এর আগেই আত্মচিৎকারে প্রকম্পিত হয়ে উঠল চারপাশ। সারিকাও টের পেল না ঠিক কি ঘটেছে। সে শুধু দেখলো একটা ঝটকার মতন খেয়ে ছেলেটা রাস্তার মাঝে লুটিয়ে পড়েছে। হেলমেট খুলে গড়িয়ে ছিটকে পড়েছে ও দূরে। অন্য ছেলেটাও ভরকে গিয়ে ঘুরে তাকিয়েছে। সারিকা এক পা পেছাতে গিয়েও পুরুষারি উষ্ণ বুকের সাথে ধাক্কা খেল। মাথা কাত করে তাকাতে দেখতে পেল মিসিরকে। সে উঁচু দণ্ডায়মান, সাদা সদা নির্মল এবং শান্ত। মিসিরের চেহারা তীব্র ক্রোধের ভাঁজ। এক হাত মুঠো করে ধরে রাখা শক্তভাবে, তাতে আধ ভাঙা ইঁচের চুকরো। চোখ বেয়ে বুঝি আগুনই ঝরছে তার। সারিকার দিকে চেয়ে নেই সে, তাকিয়ে আছে ছেলেগুলোর দিকে। ইউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ। অরণ্য গাড়িটা রাতের আধার কেচে বাড়ির সামনে এসে থামল। ড্রাইভারের পেছনে ব্যাক সিটে বসা অরণ্য। সে একা নয়, তার অন্য পাশে সাইবান। পার্টি শেষ হওয়ার পরপরই এমন একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এটা কি চারটিখানি কথা? হম্বিতম্বি কম হয়নি। হোটেল কর্তৃপক্ষ অনেক ক্ষমা চেয়ে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। সেটা আদতেই ধামাচাপা থাকবে কিনা সেটা অবশ্যই পুরোপুরি অরণ্যের উপর নির্ভর করেছে। সাইবান টিমের ছেলেদের সাথে চলে আসছিল, কিন্তু তার পার্টিতে এত বড় ঘটনা ঘটেছে। এই বাহানে অরণ্য নিজে এসেছে সাইবানকে বাড়িতে নামিয়ে দিতে। ড্রাইভারের পাশে অরণ্য কর্মচারী মিস্টার চৌধুরীও আছেন, তাই সাইবান মানা করেননি। পুরো রাস্তা নিঃশব্দে কেটেছে, শুধুমাত্র মিস্টার চৌধুরী বকবক বাদে। লোকটা থেকে থেকে শুধু নিজের বস আর সাইবানের কাছে ক্ষমা চেয়েছে, কারণ পার্টি আয়োজনের মূল দায়িত্বেই তারই ছিল। নিরাপত্তার ব্যাপারটা তার ব্যর্থতা। অরণ্য শুধু কপাল ঘষতে ঘষতে শুনে গিয়েছে। সাইবান মনে মনে ভেবেছে, লোকটা যদি জানতো এই সব কিছু তার বসেরই কুকীর্তি, তবে
কেমন অনুভব করতো, নাকি মিস্টার চৌধুরী আসলে সব কিছুই জানে, শুধু সাইবানের সামনে অভিনয় করছে? অনেক কিছু হতে পারে। গাড়ি থামতেই মিস্টার চৌধুরী আরেক দফায় বললেন, আমাদের ক্ষমা করবেন মিস্টার আলাদিন, এমন একটা ঘটনা ঘটতে পারে আমরা কেউ কল্পনা করিনি। প্লিজ, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। যা ঘটেনি তা নিয়ে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। আশেপাশে চেয়ে দেখুন কত লোক অসন্তুষ্ট বসে। কথাটা বলে নিজের পাশের গাড়ির দরজাটা খুলে ফেলো সাইবার, উদ্দেশ্যে বেরিয়ে যাওয়া। সে বাইরে পা রাখতেই পাশ থেকে ভেসে এলো অরণ্যের গম্ভীর কণ্ঠস্বর। যা ঘটেনি তা যে আর ঘটবে না তার গ্যারেন্টি কি? সাইমন থামল। সামনে বসা মিস্টার চৌধুরীও অবাক হয়ে নিজের বসের দিকে তাকালেন। অরণ্য এতক্ষণ নির্বাক বসে ছিল, তবে এখন তার ঠোঁটে খুবই সূক্ষ্ম একটি হাসির রেখা ফুটল। মাথা কাত করে সরাসরি সাইমনের দিকে তাকিয়ে সে বলল, আজকাল নিজের বাড়িতেও মানুষজন নিরাপদ নয়, সেইখানে বাচ্চা একা ফেলে যাওয়াটা নির্বুদ্ধিতার পরিচয়। জমে গেল সাইবান। হাতের আঙুল সামান্য কাঁপলো তার। অজান্তে মাথা তুলে অদূরে বাড়ির দিকে তাকালো। তাদের গ্রামের বাড়িটা অন্যান্য প্রতিবেশী বাড়ির থেকে আলাদা, কারণ সড়কের একেবারে শুরুর পরেই বাকি বাড়িগুলো কাঁচা রাস্তা ধরে গেলে আরও ভেতরে, বিধায় শুনশান নীরবতা বেশি। অর্ণ অন্তিমবার বললাম, বাড়ি যাও। কিন্তু আর সতর্ক বার্তা শোনার অবস্থায় তখন সাইবার নেই। সে ইতিমধ্যে দ্রুত পায়ে ছুটতে শুরু করেছে বাড়ির দিকে। অরণ্য নীরবে দৃশ্য দেখে ইশারা করলো। তার গাড়িটা সড়ক ধরে এগিয়ে গেল। জানলা দিয়ে দেখলো সে সাইবার লম্বা লম্বা পা ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। রীতিমতো ঘূর্ণিঝড় হয়ে বাড়িতে ভেতরে ঢুকলো সাইবার। প্রথম যে দৃশ্যটা তাকে বরণ করলো তাতেই হাড় হিম হয়ে গেল। সোফায় এলিয়ে পড়ে আছে সুগন্ধা, চোখ জোড়া বন্ধ, মাথাটা ঝুলে আছে ফ্লোরের দিকে। তার আশেপাশে কোথাও ইজানের চিহ্নটুকু নেই। নেই ইরাম, অনুরাগ, সারিকা, মিসির, তিতলি, কেউ। সুগন্ধা! সাইবারের তীব্র হুঙ্কারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। সুগন্ধা! সাইবারের চিৎকারে থরমর করে উঠে বসতে গিয়ে থাপাস করে ফ্লোরে আশ্রে পড়ল সুগন্ধা। একটুর জন্য ঘাড় বেঁকে যায়নি তার। কোমর ডলতে ডলতে উঠে দাঁড়িয়ে রুদ্রমূর্তি সাইবানকে দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হলো। ভাইজান! হন হন করে এগিয়ে এসে সুগন্ধার কবজি খামচে ধরল সাইবান। বাচ্চা কোথায়? বাচ্চা কোথায় আমার? Where the hell is my baby boy, damn it? কেঁপে উঠল সুগন্ধা। সাইবানকে রেগে যেতে এসে দেখেছে বহুবার, কিন্তু এই ক্রোধের সাথে যেন অন্য কিছু তুলনা হয় না। সন্তানহারা বাবার কি তবে এভাবেই দিগাদিগ জ্ঞানশূন্য হয়ে পড়ে? সেসব নিয়ে চিন্তার ফুসরত আপাতত নেই সুগন্ধার কাছে। সে হন্য হয়ে আশেপাশে তাকালো। শীতল আতঙ্কে সর্বাঙ্গ কাঁপতে লাগলো তার। তোতলানো শুরু করলো। এখানেই তো ছিল, আমার সাথে খেলতেছিল। এরপর আমি কেমনে জানি ঘুমাই পড়লাম আর গেল কই। সুগন্ধার বলতে দেরি, কিন্তু সাইবানের তাকে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে দূরে সরাতে দেরি হলো না। সুগন্ধা সোফার উপর আশ্রয় পড়ল। দ্বিতীয় দফায় কোনোই ব্যথা পেল। সাইবান এদিক সেদিক তাকালো পাগলের মতন, যেন সে বুঝতে পারছে না কি করবে, কোন দিক ছুটে যাবে। এই বাড়ির মানুষগুলো কি সাত আসমানে চলে গেছে নাকি গাঙের পানিতে ভেসে গেছে? সুগন্ধা উঠে তার কোণে খুঁজতে খুঁজতে নরম গলায় বলতে লাগাল, ভাবিজান আর অনুরাগদা তো আফাজানের পিছনে। সাইবান এমন দৃষ্টিতে ঘুরে তাকালো তার দিকে যে সুগন্ধার শব্দগুলো সব দলা পাকিয়ে গেল। ওই ভয়ঙ্কর চোখ জোড়া যেন ঘূর্ণায়মান অগ্নি স্ফুলিঙ্গ, যে কোনো মুহূর্তে ছিটকে বেরিয়ে ভস্ম করে দেবে চারপাশ। নিজের মাথা দুহাতে চেপে ধরল সাইবান, রীতিমতো পাশবিক গলায় হুঙ্কার দিয়ে উঠল, যদি বাচ্চার কিছু হয়, যদি আমার বাচ্চার কিছু হয়, আল্লাহর কসম আমি একটা একটাকে ধরে হিসাব মেটাবো, সে পর হোক বা আপন। আগ্নেয়গিরির অগ্নুপাত কেমন হয় সুগন্ধা জানা নেই, তবে সাইবানকে দেখে তার সেই আগ্নেয়গিরির কথাই মনে পড়ে গেল। গলার নিচে পাশে নীলচে শিরাগুলো ফুলে ফেপে উঠেছে তার। কপালের রক্ত চঞ্চন করছে। উপরের পাটির সোচালো দাঁতজোড়া বেরিয়ে এসেছে বিথায় হিংস্র জন্তুর মতন দেখাচ্ছে সাইবানকে। যে কোনো মুহূর্তে যে কারো উপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে প্রস্তুত সে। সুগন্ধা হাজার চাইতো কিছু বলতে পারল না, যেন সে মুখ খুলে বিপদ। অপরাধ বোধে জড়সড় হয়ে গেল সে। কিছুক্ষণ আগে পর্যন্ত ইজান তার কোলে বসে খেলছিল, এরপর চোখজোড়া লেগে আসলো কিভাবে যেন বাচ্চাটা গায়েব হয়ে গেল। আগে কখনো এমন হয়নি। ইজান সবসময় তার পাশে শুয়েই খেলেছে, আজ
তবে কি হলো? সাইমন অপেক্ষায় নেই, সে লাফিয়ে সিঁড়ির উপর উঠল। উদ্দেশ্য কি বোঝা দেয়, মাঝপথে পর্যন্ত সে পৌঁছেছে কি পৌঁছায়নি। এমন সময় নিচতলা রান্নাঘরের দিক থেকে বিকট একটা শব্দ ভেসে এলো, যেন ভারী কিছু মেঝেতে পড়েছে। জমে গেল সাইবান এবং সুগন্ধা। উভয়ের দৃষ্টি গিয়ে পড়ল রান্নাঘরের পথে। সাইবান 5 কি 7 সিঁড়ির ওপরেই ছিল। অসম্ভবভাবে সেই সবগুলো সিঁড়ির ওপর থেকে ভয়ানক এক লাফ দিয়ে সে মেঝেতে এসে ডিগবাজি খেয়ে উঠে দাঁড়ালো। হা হয়ে দৃশ্যটা দেখলো সুগন্ধা, কিন্তু তার দেখার মতন গতিতে সাইবান নেই। ঝড়ের বেগে দৌড়ে এসে সে রান্নাঘরে চলে গিয়েছে। সুগন্ধা আর দাঁড়িয়ে থাকলো না, দ্রুতই পিছু নিল। রান্নাঘরে রীতিমতো হৃৎপিণ্ড হাতে নিয়ে পৌঁছলো সাইবান। তার পদক্ষেপ থমকে গেল সহসায়। মনে হলো নিঃশ্বাস আটকে গিয়েছে। চোখের সামনের দৃশ্যটাকে স্বপ্নই মনে হলো। সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে পায়েস। দুপুরে ইরাম রান্না করেছিল দুধে ভেজা অর্ধ তরল। মেঝেকে বন্যার মতো ভাসিয়ে ফেলেছে। সে স্টিলের পাশে ছিল, সেটা মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। আর এই মহাযজ্ঞের কারিগর বাড়ির শাহেনশাহ বংশের চেরাকবাতি পায়েসের স্রোতে গা ভাসিয়ে বিন্দাস শুয়ে হাত পা ছুটছে। পায়েসে গোসল সেরেছে ইজান। কেঁচোর মতো কিলবিল করছে, ছোট্ট শরীরটা গড়াগড়ি দিচ্ছে। জিভ বের করে হাত পা মেঝে চাটছে ক্ষণে ক্ষণে। ছোটে বিরাট হাসি। ফোকলা মারির ওই একটুখানি সুদস্বরূপ রূপী দাঁত রূপার মতন চিকচিক করছে। সাইবানের উপস্থিতি টের পেয়ে উল্টো হয়ে পেটের উপর শুয়ে মাথা কাত করে তাকালো ইজান। গোলাপি ঠোঁটজোড়া ফুলিয়ে ডেকে উঠল। প্রথম কয়েক সেকেন্ড কোনো প্রতিক্রিয়াই করতে পারল না সাইবান, শুধু ভাবলার মতন তাকিয়ে থাকলো। পরক্ষণেই মনে হলো তার শরীর থেকে সমস্ত শক্তি বেরিয়ে গিয়েছে। দেয়ালে পিঠ ঠেস দিয়ে পিছলে মাটিতে বসে পড়ল সে। বুকের ভেতর আটকে থাকা নিঃশ্বাসটা এত জোরালোভাবে বের হলো যে ক্ষণিকের জন্য শ্বাসকষ্ট উঠে গেল তার। নিজের মাথার চুলে নিজের হাতে এত জোরে টেনে ধরলো সে যে ব্যথা লাগলো। অস্ফুটে স্বরে পিড়পিড় করল। এমন সময় সুগন্ধা এসে ঠুকলো। আরেকটু হলে পায়েসে সে পিছলা খেয়েই পড়ছিল মেচা, কিন্তু কেবিনটে ধরে নিজেকে রক্ষা করলো। ইজানকে পায়েসে মাখামাখি দেখে সে হাতকে উঠল। হাই হাই, কি কেলেঙ্কারি! সুগন্ধা লাফিয়ে পায়েসের বিভৎসতা টপকে ইজানের কাছে পৌঁছলো। হাত ধরে তুললো ছোট্ট শরীরটাকে। পুরো সাদা ভূতের মতো লাগছে তাকে। সুগন্ধা সুকুচকে বলল, কবে থেকে হামাগুড়ি দেওয়া শেখা হইল? আগে তো 2 কদমে পরাণ শেষ, এখন আইসে ইন্দুরের মতো আবার পায়েসের বাটিটারও হাতানো হয়েছে। ভাবি যান আসু, সালিশ বসামো আমি। ইজানকে অপরাধী মনেই হলো না, বরং সাপ যেমন বিষ ছিটায় তেমন জিভ বের করে পায়েস ছিটালো সে। সুগন্ধা সুকুচকে ফেলল। কতটা খেয়েছে নাকি শুধু চেটেছে? পরীক্ষা করার সময় অবশ্য সুগন্ধা পেলই না। এর আগে পেছন থেকে ওই দানবিক অস্তিত্বটার উপস্থিতি টের পেল সে। অজান্তেই ঘাড়ের লোম খাড়া হয়ে গেল তার। অজান্তে আস্তে আস্তে করে ঘুরে দাঁড়ালো। সাইবানের চেহারা আগের মতন আগ্রাসী নেই, তা এখন অতীব শান্ত। টকবগে লাভার উপর পানি পড়লে যেমন তা শক্ত কালো পাথরে পরিণত হয়, সাইবানকে ঠিক তেমন দেখাচ্ছে। সুগন্ধা তোতলালো। আমাকে মাফ কইরা দেন, আমি আমার দায়িত্ব পালন করতে পারি নাই। এক্ষুনি সব পরিষ্কার করতেছি, এরপর আপনি যা শাস্তি দিবেন আমি। এবারও সুগন্ধা বলা শেষ করতেই পারল না। সাইবান নিঃশব্দে নিজের 2 বাহু উঁচিয়ে ধরল। ইশারা বুঝতে সমস্যা হলো না। ইজানকে এগিয়ে দিল সুগন্ধা। সাইবান ছেলের ছোট্ট শরীরটাকে নিজের বুকে জড়িয়ে নিল। পায়েস ময়লা মাখামাখি হয়ে তার শরীরে লেপটে গেল, অথচ সেসবে কোনো পরোয়া নেই তার। ইজানকে বুকে চেপে ধরে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো সে। তার হৃদস্পন্দনের গভীরতা অনুভব করে মুখ তুলে শব্দ করলো ইজান। সাইবান এবারেও কিচ্ছু বলল না, শুধু ছেলের ছোট্ট মাথাটা নিজের বিশাল হাতের মাঝে ধরে নিগুড়ো নয়নে চেয়ে রইল ডাগর ডাগর চোখগুলোর মাঝে। বাবাকে ভয় দেখাতে নেই, বাবা তোমার কাছে দুর্বল, খুব দুর্বল। ফিসফিস করে উচ্চারণ করলো সাইবান। সুগন্ধা ঠিকঠাক শুনতেই পেল না সে কি বলছে, শুধু দেখলো পিতা পুত্র অব্যক্ত গভীর দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে আছে। সুগন্ধাকে আর কিচ্ছু বললো না সাইবান, শুধু চুপচাপ ছেলেকে বুকে চেপে হেঁটে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সুগন্ধা ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। বুকের ভেতর আটকে রাখা শ্বাসটুকু অবশেষে ফেলল। ইজানকে নিয়ে রুমে ফিরে গেল সাইবান।
সমস্ত শরীর চটচটে হয়ে আছে। নিজের আর ইজানের পোশাক খুলে লন্ড্রি বাস্কেটে ফেলল সে। অতঃপর এক হাতে তোয়ালে আর আরেক হাতে ছেলেকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। গিজার থেকে প্রথমে বালতি ভরে উষ্ণ গরম পানি নিল, অতঃপর সাবধানে বেসিনে ইজানকে বসিয়ে ধীরে ধীরে শরীর ধুয়ে দিল। পানি পেয়েই দুই হাতে ছুঁড়ে লাফাতে লাগলো ইজান। জিভ বেরিয়ে পড়লো উত্তেজনায়, খুশির ছিলিক খেলে গেল চোখে। সাইবানের ঠোঁটে অতি সূক্ষ্ম একটা নমনীয় হাসি ফুটল। ইজানের শরীর থেকে চটচটে ভাবটা দূর হয়ে গেল। বেবি সোপ মেখে এসে শাওয়ার ছেড়ে দিল। ধোয়াটে হয়ে উঠল পরিবেশ, বাষ্প ছেয়ে গেল চারিপাশ, সঙ্গে উষ্ণতা ভরিয়ে দিল সর্বাঙ্গ। ইজানের নাজুক শরীরটা বুকে চেপে শাওয়ারের নিচে দাঁড়ালো, এমনভাবে ধরে রাখলো যেন পানি শরীরে লাগলেও মুখে না লাগে, শ্বাস প্রশ্বাস জারি থাকে। ইজান ভীষণ মজা পাচ্ছে, কাঁধার মতো লেপটে যাচ্ছে সাইবানের বুকে। নরম ত্বকের ঘর্ষণে অদ্ভুতুরে একটা অনুভূতি ছুঁয়ে যাচ্ছে সাইবানকে। পানির কারণে দৃষ্টি খানিকটা ঝাপসা, তার মুখ নামিয়ে সে ইজানকে দেখলো, অতঃপর তাকে তুলে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। কানের মাঝে মুখ নিয়ে সে গভীর গলায় বলল, আব্বু। বাবা নিজেকে হারাতে পারবে, কিন্তু তোমাকে হারাতে পারবে না।